আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা অর্থাৎ এসএসসি পরীক্ষার্থীরা। আজকে আমরা তোমাদের জীববিজ্ঞান বইয়ের তোমাদের একটু কঠিন লাগা চ্যাপ্টার অধ্যায় 2 জীবকোষ ও টিস্যু অর্থাৎ সেলস অ্যান্ড টিস্যুস অফ অর্গানিজম এই অধ্যায়টা পড়ব। এই অধ্যায়টা তোমাদের বোঝার সুবিধার জন্য এবং মনে রাখার সুবিধার জন্য আমরা কয়েকটা পর্বে ভাগ করে করে ক্লাসগুলো নিব। সো আজকে প্রথম পর্বে আমরা পড়ব কোষ এবং এর প্রকারভেদের যে অংশটা আছে সেটা। এখন কথা হচ্ছে যে এই পুরো অধ্যায়টা আমরা এই প্লেলিস্টটা বা এই ক্লাসগুলোতে আসলে কিভাবে পড়ব। সো সেটা একটু দেখি। প্রথম কথা হচ্ছে যে আমরা বই দেখে পড়বো মেনলি, কারণ যেহেতু পরবর্তীতে তোমরা বই দেখে এই জিনিসটা বারবার প্র্যাকটিস করবা বা রিভিশন দিবা। সো বইয়ের প্রতিটা লাইন একদম ক্লিয়ার হয়ে যাবে, যেটা বলতে পারো আসলে যে ক্লাসের পড়া ক্লাসেই শেষ হয়ে যাবে। দ্বিতীয়ত সৃজনশীল, বহুনির্বাচনী বা এমসিকিউ, এছাড়াও এসএসসি পরীক্ষার্থীদের জন্য একটা নতুন সংযোজন, সেটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন বা 2 মার্কের প্রশ্নের জন্য যে কোশ্চেনগুলো আছে এই সবগুলো সেকশনই বইয়ের কোন অংশ থেকে কোনটার জন্য গুরুত্বপূর্ণ, এমনকি সৃজনশীলের ক এর জন্য কোনটা গুরুত্বপূর্ণ, ঘ এর জন্য কোনটা গুরুত্বপূর্ণ, সেটা আমি একদম বইয়ের উপরে চিহ্নিতকরণ করে দিব। আর এই পুরো ক্লাসটা করতে করতে আমি তোমাদেরকে বলে দিব যে কোন অংশটা নোট করতে হবে। তোমরা যদি ওই অংশটা ওভাবে নোট করে ফেলো তাহলে যেটা হবে পরবর্তীতে এই নোটটা দেখেই তোমরা বারবার রিভিশন দিয়ে ফেলতে পারবা। আর তন্দ্রাপুই স্পেশাল যেই ব্যাপারটা সেটা হচ্ছে সৃজনশীল লেখার কৌশলও পেয়ে যাবা এই ক্লাসটাতে এবং মনে রাখার টেকনিক তো থাকছেই। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা শুরু করে ফেলি। এখন যে কোনো একটা অধ্যায় পড়তে গেলে যে কাজটা সবার আগে করতে হয় সেটা হচ্ছে এই অধ্যায়ের টপিকগুলো কি কি, মানে এই অধ্যায়ে তুমি আসলে কি কি পড়বা এটা তোমার মাইন্ডের মধ্যে আগে একটু নিয়ে নিতে হবে। দেখো এই অধ্যায়ের আমরা নাম শুরুতে পড়লাম জীবকোষ ও টিস্যু, তার মানে স্বাভাবিকভাবে এই অধ্যায়ে আসলে কোষ নিয়ে একটা বড় অংশ আছে, পরবর্তীতে টিস্যু বা কলা নিয়ে একটা বড় অংশ আছে। এই জিনিসটা বোঝার আগে আমি তোমাদেরকে একটা জিনিস একটু বলে নিতে চাই, সেটা হচ্ছে আমরা জানি যে আমাদের যে কোনো জীব দেহ অনেকগুলো কোষ অথবা একটা কোষ নিয়েও তৈরি হতে পারে। এটা ম্যান্ডেটরি যে জীব মানে হচ্ছে কোষ, যার কোষ নাই সে কিন্তু জীব না। তাহলে আমি এভাবে লিখতে পারি যে কোষ, এরপরে হচ্ছে কোষের ইংলিশ নামটা সহ শিখব। আমি তোমাদেরকে প্রায় প্রতি ক্লাসেই একটা কথা খুব কমনলি বলে থাকি যে আমরা ইংলিশ নামগুলোও শিখব। কেন শিখবো, এগুলোর অনেক উপকারিতা আমি তোমাদেরকে বলে থাকি যে কেন আমরা বইয়ের মধ্যে লেখার মানে বইয়ের মধ্যে যে ছোট ছোট ইংলিশ নামগুলো আছে এগুলো শিখবো। এগুলো সব সময় আমাদের কাজে লাগবে এবং যারা বাংলা ভার্সন আছো তারা অবশ্যই পরীক্ষার হলে এই ছোট ছোট জিনিসগুলো লিখবা। আমি বলেই দিব যে কোন কোন জায়গায় তুমি এই জিনিসগুলো ব্যবহার করতে পারবা। সো কোষ অর্থাৎ সেল, তো অনেকগুলো কোষ যখন একত্রিত হয় তখন আমাদের তৈরি করে ফেলে আসলে কলা। টিস্যু বলাটা ঠিক, বাট তুমি যখন বলতেছো অনেকগুলো কোষ একত্রিত হয়েছে তুমি কিন্তু কথাটা আসলে বাংলায় বলছো, তাহলে কোষ থেকে আসলে কলা তৈরি হবে, কারণ কলাটা হচ্ছে বাংলা এবং এটার ইংলিশ নামটা হচ্ছে আসলে টিস্যু। এবং এরপরে অনেকগুলো টিস্যু মিলে যে জিনিসটা তৈরি করে সেটা হচ্ছে আমার অঙ্গ, অঙ্গ বা অর্গান। এবং অনেকগুলো অঙ্গ মিলে যেরকম মনে করো আমরা এই অধ্যায়ে পড়ব যে আমাদের পরিপাক তন্ত্র, যখন বলবো পরিপাক তন্ত্রের অনেকগুলো অংশ আছে, মুখ গহ্বর, গলনালী, অন্ননালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত, এগুলো কিন্তু সব এক একটা অঙ্গের নাম বললাম যেগুলো আমাদের শরীরের ভেতরের অঙ্গ ম্যাক্সিমাম। সো এই অঙ্গগুলো একত্রিত হয়ে তৈরি করতেছে একটা তন্ত্র। তাহলে অনেকগুলো কোষ মিলে তৈরি করে কলা, অনেকগুলো কলা মিলে তৈরি করে অঙ্গ, অনেকগুলো অঙ্গ মিলে তৈরি করে আমাদের তন্ত্র বা অঙ্গতন্ত্র, এরকম বলতে পারি। সো আমি সংক্ষেপে তন্ত্রই লিখলাম। এটার ইংলিশ নামটা আসলে সিস্টেম, বাট অর্গান সিস্টেম, আসলে সিস্টেম বাট জিনিসটা একটা ছোট্ট কথা থাকবে, সেটা হচ্ছে অর্গান সিস্টেম। এবং এইটা থেকে একটা পূর্ণাঙ্গ অর্গানিজম বা অর্গানিজম মানে কি, অর্গানিজম মানে হচ্ছে আসলে জীব। এই অধ্যায়টা না এই সিকোয়েন্সেই সাজানো, একদম এক্স্যাক্টলি এই সিকোয়েন্সে সাজানো। তুমি যদি একটু খেয়াল করো তাহলে দেখবা
যে শুরুতে তুমি কোষ নিয়ে অনেক কথাবার্তা পাবা এবং কোষের ভেতরে কি কি আছে সেগুলো নিয়ে কথাবার্তা পাবা। সো কোষের ভেতরে যে ছোট ছোট জিনিসগুলো থাকে সেগুলো হচ্ছে অঙ্গাণু। এখানে আমি একটু বলে নেই, এই যে অঙ্গাণু, আর এর পরের স্লাইডে আমরা যেটা দেখলাম অঙ্গ, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। অঙ্গাণু যদি বাংলাতে আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে অঙ্গযুক্ত অণু এরকম হবে। সো অণু মানে হচ্ছে খুবই ক্ষুদ্র একটা জিনিস, ঠিক আছে। সো অঙ্গাণু হচ্ছে যা আমরা কোষের ভেতরে পাই, মানে একটা কোষের ভেতরে কি পাই, নিউক্লিয়াস পাই, রাইবোজোম পাই, গোলজি বডি পাই, মাইটোকন্ড্রিয়া পাই, প্লাস্টিড পাই। এই প্রত্যেকটা নাম আমি এখন যেগুলো নিলাম সেগুলো হচ্ছে এক একটা অঙ্গাণু। এবং অঙ্গটা কি, অঙ্গটা আমাদের ক্ষেত্রে তো বলতে পারো হাত, পা, চোখ, নাক, মুখ, যকৃত, ফুসফুস, এগুলো বিভিন্ন রকম অঙ্গ। উদ্ভিদের ক্ষেত্রে যদি বলো মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল, এক একটা অঙ্গ। আর কোষের ভেতরে যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে অঙ্গাণু, বা যেটার ইংলিশ নামটা আমাদের জানতে হবে, এটার ইংলিশ নামটা হচ্ছে অর্গানেলিস। অর্গানেলিস, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা দেখতেছি যে প্রথমে আমরা কোষ নিয়ে কথা বলবো, এরপরে আমরা হচ্ছে টিস্যু নিয়ে কথা বলবো। এটা কিন্তু 1 নম্বরে, এটা 2 নম্বরে, এটা 3 নম্বরে। অঙ্গতন্ত্র নিয়ে কথা বলবো খুবই সংক্ষেপে, এই জায়গাটা হচ্ছে খুবই সংক্ষিপ্ত জায়গা। এবং লাস্টে একটা অংশ আছে সেটা হচ্ছে অণুবীক্ষণ যন্ত্র, কারণ কোষ মানেই হচ্ছে যা তুমি কখনো খালি চোখে দেখতে পাবা না। যেরকম ব্যাকটেরিয়ার একটাই কোষ থাকে, সো তুমি ওকে কোনোদিনও খালি চোখে দেখতে পাও না। সো এই যে ব্যাকটেরিয়া বা যে কোনো একটা কোষ দেখতে গেলে তোমাকে যে জিনিসটা মাস্ট লাগবে সেটা হচ্ছে অণুবীক্ষণ যন্ত্র বা মাইক্রোস্কোপ, ঠিক আছে। আচ্ছা, সো এইগুলা হচ্ছে এই অধ্যায়ের অংশ। এখন আমরা প্রথম ক্লাসে যে জিনিসটা পড়ব সেটা হচ্ছে কোষ, কোষের সংজ্ঞা শিখব, কোষের প্রকারভেদ শিখব। সো তোমরাও যখন পড়বা তোমরা চাইলে এরকম আমি একদম যেভাবে সিম্পল টপিক ভাগ করে করে দিচ্ছি এইভাবে পড়তে পারো, তাহলে দেখবা তোমাদের বেশি প্রেশার লাগবে না। সো আমরা চলো শুরু করে দেই আমাদের এই অধ্যায়ের প্রথম পর্বের ক্লাস, কোষ, সংজ্ঞা এবং প্রকারভেদ। আমরা এই অংশটা প্রথমে কভার করব। ওকে, তোমরা এই অংশটা কিন্তু নোট করে ফেলবা, বইয়ের একদম উপরেও তোমরা লিখে রাখতে পারো। তবে যেহেতু আমরা খাতা প্রেফার করছি, যে আমরা এমন একটা খাতা তৈরি করব যেই খাতাটা রিভিশন দিলে আমাদের আর অন্য কোনো কিছু লাগবে না, ঠিক আছে। সো তোমরা শুরুতে এই জিনিসটা কিন্তু লিখে ফেলতে পারো, ফাইন। এবং এই অধ্যায়ের টপিক কি কি এটাও তোমরা লিখে ফেলতে পারো। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি একটা কথা বলে দিই, তোমাদের জীববিজ্ঞান বইটা পরবর্তীতে ইন্টারে উঠে দুটো ভাগে ভাগ হয়ে যায়, একটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান, একটা হচ্ছে প্রাণী বিজ্ঞান। সো পরে ইন্টারে উঠে যেহেতু দুইটা ভাগে ভাগ হয়, এবং এখন যেহেতু তোমরা জীববিজ্ঞানের একটাই বই পড়ছো, এই জন্য যে ঘটনাটা ঘটে, প্রতিটা চ্যাপ্টারের দুটো করে করে অংশ থাকে, প্রতিটা চ্যাপ্টারেরই দেখবা দুটো করে করে অংশ থাকে, একটা উদ্ভিদের অংশ, একটা প্রাণীর অংশ। খেয়াল করো, টিস্যুর মধ্যে একটা উদ্ভিদ টিস্যু আছে, প্রাণী টিস্যু আছে, ঠিক আছে। প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে সেম ঘটনা ঘটে, এমনকি কোষের মধ্যেও উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ আছে। আচ্ছা, সো আমরা এখন পড়বো হচ্ছে কোষ। সো আমরা যে কাজটা করি, চলো আমরা হচ্ছে বইটা খুলে ফেলি। এটা হচ্ছে আমাদের বই, আমাদের দ্বিতীয় অধ্যায়ের যে বইটা সেটা। সো আমরা জীবকোষ বা সেল যে ব্যাপারটা আমরা বলতেছি, এই জিনিসটা আসলে প্রথম আমাদের বুঝতে হবে যে আমরা কোন মার্কের প্রশ্নকে আসলে টার্গেট করছি। এই জায়গাটাতে আমরা মোস্টলি যে কাজটা করব, আমরা মোস্টলি যে কাজটা এই জায়গাটাতে করব সেটা হচ্ছে ক মার্কের প্রশ্নকে টার্গেট করব, ঠিক আছে। একটু লাল কালি দিয়ে লিখে দিই, ক মার্কের প্রশ্নকে আমরা এখানটায় টার্গেট করব। এবং তোমাদের যে খ বা সংক্ষিপ্ত প্রশ্ন আছে, এখানেও একটা প্রশ্ন আসতে পারে, জীবকোষ বলতে কি বুঝো, এমন একটা প্রশ্ন কিন্তু চলে আসতে পারে। সো আমি বলতে পারি এটা মেনলি ক মার্কের জন্য, এটা স্লাইটলি খ মার্কের জন্য হালকা পাতলা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা, সো এখন কথা হচ্ছে, যখন আমাদের পরীক্ষায় আসলো জীবকোষ কি আসতে পারে অথবা জীবকোষ কাকে বলে, এরকম দুটো প্রশ্ন আসতে পারে। আমাদের বইতে দেখো দুটো সংজ্ঞা আছে, একটা হচ্ছে
জীবকোষ জীবদেহের গঠন এবং জীবজ ক্রিয়াকলাপের একক, এটা একটা সংজ্ঞা আছে। আরেকটা হচ্ছে বিজ্ঞানী লোয়ি এবং সিকেভিস এরকম একটা বিশাল বড় সংজ্ঞা দিয়েছে, সেটা আছে। আমাদের যদি লোয়ি এবং সিকেভিসের সংজ্ঞাটা পারফেক্টলি মনে না থাকে তাহলে জীবদেহের গঠন এবং জীবজ ক্রিয়াকলাপের একক কোষ এটুকু লিখে আসলেও চলবে, কিন্তু আমরা চেষ্টা করব বড় সংজ্ঞাটা শিখতে, কারণ ওই যে বললাম যখন আসবে যে কোষ বলতে কি বুঝো, ওই জায়গাতে কিন্তু তোমাকে জিনিসটা একটু সুন্দর করে গুছিয়ে লিখতে হবে। তো তখন এক্সপেক্টেড যে তুমি বিজ্ঞানী লোয়ি এবং সিকেভিসের সংজ্ঞাটা হচ্ছে লিখবা। তো এখন একটা জিনিস বোঝো, মনে করো প্রশ্ন আসছে জীবকোষ কি, তাহলে অ্যান্সারটা কেমন হবে? তাহলে অ্যান্সারটা এমন হবে, জীবকোষ হলো জীবদেহের গঠন ও জীবজ ক্রিয়াকলাপের একক। কিন্তু যদি কোশ্চিনটা আসে জীবকোষ কাকে বলে, তাহলে অ্যান্সারটা হবে জীবদেহের গঠন ও জীবজ ক্রিয়াকলাপের একককে জীবকোষ বলে। তোমাদের মনে হতে পারে যে আপু কেন বলে আর কি, এইটা দুই রকম করে বলল। একটা জিনিস বোঝো, সৃজনশীলে ক মার্কে থাকে 1 মার্ক। তুমি যাই লিখবা মোটামুটি ঠিক হলে টিচার চেষ্টা করে 1-এ 1 দিয়ে দিতে, কিন্তু তোমার খাতার ইমপ্রেশন ওই জায়গাতে ক্রিয়েট হয়ে যায়। আমি সবসময় একটা কথা বলি, যতটুকু পড়বো ভালো করে পড়বো। সো আমরা যতটুকু পড়তেছি ওইটুকু যদি আমরা লেখার ওয়েটা পারফেক্টভাবে লিখি, টিচারের একটা মানে মনের মধ্যে একটা ক্রিয়েট হয়ে যাবে যে হ্যাঁ এই স্টুডেন্ট আসলে ভালো স্টুডেন্ট, যে ও কি এর সংজ্ঞাতে কাকে বলে লেখে নাই, কাকে বলে সংজ্ঞাতে কি লেখে নাই। ঠিক আছে, তাহলে যদি কি আসে যে জীবকোষ কি, তাহলে অ্যান্সারটা হবে জীবকোষ ব্র্যাকেটে হচ্ছে সেল, এই যে এই জায়গাটাতে ব্র্যাকেটে লিখবা সেল, হলো জীবদেহের গঠন ও জীবজ ক্রিয়াকলাপের একক। আর যদি আসে জীবকোষ কাকে বলে, তাহলে জীবদেহের গঠন ও জীবজ ক্রিয়াকলাপের একককে জীবকোষ ব্র্যাকেটে সেল বলে। ঠিক আছে, ফাইন। এখন তোমরা তো ছোটবেলা থেকে অনেক জানো যে আমাদের দেহের সকল মানে যে গঠনের যে ব্যাপারটা, আমাদের যে গঠিত হয়েছে সেটা আসলে সেল দিয়ে গঠিত হয়েছে, এই জন্য একক। জীবজ ক্রিয়াকলাপ মানে আমাদের দেহে যত ধরনের ক্রিয়াকলাপ হয় সব কিছু এই কোষের মাধ্যমেই হয়। এখন কথা হচ্ছে এই সংজ্ঞাটা পড়তে গেলে সমস্যা হয়। একটা জিনিস বুঝবা, এই সংজ্ঞার 3টা পয়েন্ট আছে, এবং মনে করো পরীক্ষায় আসলো যে তোমার বলতে কি বুঝো একটু ইলাবোরেট করে লিখতে বললো, ওখানে কিন্তু চাইলে তুমি লোয়ি এবং সিকেভিসের সংজ্ঞাকে 3টা পয়েন্টে ভাগ করতে পারো, যেভাবে আমি এখন তোমাদেরকে করে দিব। লোয়ি এবং সিকেভিসের সংজ্ঞাকে 3টা পয়েন্টে ভাগ করে দিব, এভাবে কিন্তু তোমরা করতে পারো। তাহলে আর যদি এমনি কম মার্ক আসে তাহলে পুরোটাই লিখে ফেলবা, মানে যেভাবে পড়াই দিব সেটা। তো আমরা একটু খেয়াল করি, এই সংজ্ঞার 3টা অংশ আছে, এটা তোমরা নোট করবা আমার সাথে সাথে। বৈষম্য ভেদ্য পর্দা দিয়ে আবৃত, এটা হচ্ছে আসলে 1 নম্বর। বৈষম্য ভেদ্য পর্দা দিয়ে আবৃত, এটা হচ্ছে 2 নম্বর। জীবজ ক্রিয়াকলাপের একক, এটা হচ্ছে 3 নম্বর। যে অন্য সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে। দেখো আমি 3টা অংশ কিন্তু ভাগ করে দিছি, এখন আমি বোঝাবো। দেখো বৈষম্য ভেদ্য, বৈষম্য মানে কি? বৈষম্য মানে হচ্ছে যখন আমরা কাউকে পছন্দ করি কাউকে পছন্দ করি না, সো সিলেকশন করি, আমাদের ওই জায়গাতে সিলেকশনের একটা সুযোগ থাকে। যেরকম আমাদের স্কুল কলেজে, আমার স্কুলে যেটা হতো যে দেখা যাচ্ছে যারা টিচারের কাছে পড়তো তাদেরকে একটু বেশি মার্ক দিয়ে দিত। ঠিক আছে, আমি জানি না তোমাদের সাথে এমন হয় কিনা। সো এটা কিন্তু একটা বৈষম্য করা। সেল সেম কাজ করে। সেলের পর্দাটা, সেলের বাহিরের যে লেয়ারটা, সেলের বাহিরের যে লেয়ারটা সে কেমন? সে হচ্ছে কাউকে ঢোকার পারমিশন দেয়, আবার কাউকে ঢোকার পারমিশন দেয় না। এই যে কাউকে ঢোকার পারমিশন দেওয়া এবং কাউকে ঢোকার পারমিশন না দেওয়া, এই যে ঘটনাটা, এই যে ব্যাপারটা, এটা কি করতেছো? সিলেকশন করে করে পারমিশন দিচ্ছে না? সো এই যে সিলেকশন করে করে পারমিশন দেওয়ার কারণে সেলের বাহিরের এই পর্দাটার নাম হচ্ছে সিলেক্টিভলি পারমিয়েবল। সেলের বাহিরের এই পর্দাটার নাম কি? সেলের বাহিরের এই পর্দাটার নাম হচ্ছে দেখো সিলেক্টিভলি পারমিয়েবল। সো 1 নম্বরে পর্দাটা
কেমন। 2 নম্বরে জীবজ ক্রিয়াকলাপের একক। এটা তো আমি বারবারই বলছি যে আমি যদি আমার শরীরে একটা শ্বসন হয়, উদ্ভিদের শরীরে যদি একটা সালোক সংশ্লেষণ হয়, সেটার ডাইরেকশন আসলে কোষ থেকেই আসে। কোষই সেই সিগন্যাল দেয়, কোষই সেই ইনস্ট্রাকশন দেয় যে হ্যাঁ তোমাকে এখন এই কাজটা করতে হবে। সো আমাদের বডির সকল ক্রিয়াকলাপের এককই হচ্ছে কোষ, 2 নম্বর। এবং 3 নম্বর হচ্ছে ওর কারোর কোনো হেল্পের দরকার নাই, সজীব কোনো মাধ্যমের দরকার নাই। সজীব মাধ্যম বলতে কি, মানে কোনো জীবও একটা মাধ্যম, যেরকম ভাইরাসের নিজের প্রতিরূপ তৈরি করতে কারোর হেল্প লাগে, বাট কোষের নিজের প্রতিরূপ তৈরি করতে কারোর হেল্পের কোনো প্রয়োজন নাই। ও একা একাই নিজের প্রতিরূপ নিজে তৈরি করতে পারে, একা একাই নিজের প্রতিরূপ নিজে তৈরি করতে সক্ষম। তাহলে অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে। সবাই অবশ্যই বৈষম্য ভেদ্যর সাথে যে ইংলিশ টার্মটা আছে সিলেক্টিভলি পারমিয়েবল, যেটা আমি তোমাদেরকে বুঝিয়েও দিলাম, সিলেকশন করে করে পারমিশন দেয়, এই জিনিসটা অবশ্যই মেনশন করবা। আচ্ছা, তাহলে দেখো আমরা এখন নোট করে ফেলি। আমরা যে 3টা জিনিস এখানে বলতেছি সে 3টা জিনিস হচ্ছে, একটা বৈষম্য ভেদ্য পর্দা, বৈষম্য ভেদ্য পর্দা, অবশ্যই সাথে ইংলিশ নামটা এখানে লিখে ফেলবা, সিলেক্টিভলি পারমিয়েবল। ঠিক আছে, সিলেক্টিভলি পারমিয়েবল। একটা জিনিস একটু বলে নেই, আমি যদিও তোমাদের ইংলিশ টিচার না, বাট সিলেক্টিভলিতে কিন্তু ইটা থাকে, হ্যাঁ, অনেক সময় এলওয়াই যোগ হলে ইটা উঠে যায়, বাট এখানে কিন্তু ইটা আছে। ওকে, ফাইন। আচ্ছা, সো 1 নম্বর এটা গেল। 2 নম্বর হচ্ছে জীবজ ক্রিয়াকলাপের একক, জীবজ ক্রিয়াকলাপের একক, এটা হচ্ছে আমাদের 2 নম্বর পয়েন্ট। এবং 3 নম্বর পয়েন্ট হচ্ছে নিজের প্রতিরূপ তৈরিতে সক্ষম, নিজের প্রতিরূপ তৈরিতে সক্ষম। ঠিক আছে, আচ্ছা এটা কি, এটা হচ্ছে বিজ্ঞানী লোই এবং সিকেভিজের সংজ্ঞা অনুযায়ী সেলের 3টা ক্যারেক্টারিস্টিক্স, যেটা তোমরা যে কোনো মানে এভাবে মনে রাখবা, যে কোনো খ মার্কের কোশ্চিন আসলে 2 মার্কের কোশ্চিন আসলে এভাবে তোমরা পয়েন্ট করে লিখতে পারো। শুরুতে অবশ্যই কোষ সম্পর্কে কিছু বলে নিবা, চাইলে খ মার্কের কোশ্চিনে চাইলে তুমি এই ছবিটা আঁকতে পারো, কিন্তু এখানে একটু বর্ণন লিখে দিতে হবে, এখানে গোল্লা গোল্লা দিলে তো হবে না। ঠিক আছে, বাহিরের কোনো একটা অণু এভাবে বলতে পারো, বা বাহিরের কোনো একটা জীবাণু একটা কোষকে ঢুকতে দিচ্ছে, আরেকটা কোষ আরেকটাকে ঢুকতে দিচ্ছে না, মানে এই কথাটা এক্সপ্লানেশন দিতে হবে। হ্যাঁ, আমরা যে বলি না যে বায়োলজিতে চিত্র আঁকতে গেলে কি আমাদের অনেক কিছু পারতে হবে, না, এই যে এই গোল্লা গোল্লা পারলেও আমরা কিন্তু বায়োলজির চিত্র আঁকতে পারবো। মানে টু বি ভেরি অনেস্ট, আমি এরকম অনেক হুটহাট ছবি আমার বোঝার সুবিধার জন্য আমি পরীক্ষার হলে খাতায় এঁকে আসছি, বহুত এঁকে আসছি, অনার্সেও এঁকে আসছি। আচ্ছা, সো আমরা চলে যাই, যে এটা তো গেল আমাদের হচ্ছে কোষ সম্পর্কে আমাদের সংজ্ঞাটা শেষ, আমরা শিখে ফেললাম যে এটা ক এবং ক্ষয়ের জন্য ইম্পর্টেন্ট। এরপরে আমরা শিখব কোষের প্রকারভেদ। আমরা একটু বইটা দেখি। দেখো, কোষের প্রকারভেদ, এখন কথা হচ্ছে আপু এই অংশটা কিসের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, কোষের প্রকারভেদের মধ্যে মূলত 4টা প্রকারভেদ আছে, হ্যাঁ, মানে 2টা জিনিসের উপর ভিত্তি করে 4টা প্রকারভেদ আছে বলা যায়, বাট আসলে কোষের প্রকারভেদ এই দুটোই। আমি বুঝাই বলতেছি। সো এই কোষের প্রকারভেদটা মূলত খ মার্কের জন্য ইম্পর্টেন্ট, মেনলি এটা খ মার্কের জন্য ইম্পর্টেন্ট। এটা থেকে গ ঘ কোশ্চিন খুব কম আসতে দেখা যাবে, খুবই কম আসতে দেখা যাবে। এখান থেকে এমসিকিউটা তো আসলে দেখো বইয়ের সব জায়গায় এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, কিছু কিছু জায়গা থেকে স্পেশালি মেনশনেবল, আমি শুধু সেই জায়গাগুলো মেনশন করব যে এই এমসিকিউটা তোমরা মিস করে যেতে পারো, এই এমসিকিউটা কিন্তু তোমরা একটু মনে রাখো। ঠিক আছে, তো ফাইন, আমাদের এই অংশটা খ মার্কের জন্য ইম্পর্টেন্ট। এখন কথা হচ্ছে খ মার্কে কিভাবে আসবে। খ মার্কে এভাবে আসতে পারে, আদি কোষ বলতে কি বুঝো, প্রকৃত কোষ বলতে কি বুঝো, আদি কোষের বৈশিষ্ট্য লিখো, প্রকৃত কোষের বৈশিষ্ট্য লিখো, এনিথিং। সংক্ষিপ্ত প্রশ্ন খ মার্কের প্রশ্নের জন্য এভাবে আসতে পারে। আদি কোষ এবং প্রকৃত কোষের পার্থক্যের যে ব্যাপারটা,
এই ব্যাপারটাতে আমরা বলতে পারি গ ঘের জন্য আসতে পারে, কিন্তু এই অধ্যায়ে আসলে গ ঘের জন্য এত ইম্পর্টেন্ট কোশ্চিন আছে যে এটা প্রায়োরিটি পায় না, এবং আজ পর্যন্ত কোনো বোর্ড পরীক্ষায় এই কোশ্চিনটা এইভাবে আসতে দেখা যায় নাই। ঠিক আছে, সো এই যে আমাদের কোষের প্রকারভেদ দুই ধরনের, কিসের উপর ভিত্তি করে? কোষকে কিন্তু অনেক কিছুর উপর ভিত্তি করে প্রকারভেদ করা যায়। আমাদের বইয়ে একদম ইনিশিয়াল যেটা সেটা দেওয়া আছে, সেটা হচ্ছে নিউক্লিয়াসের উপর ভিত্তি করে। সবাই বলো তো নিউক্লিয়াসের বাংলা নামটা কি? এটা আমরা অনেকেই পারি না, নিউক্লিয়াসের বাংলা নাম নিউক্লিয়াস না, নিউক্লিয়াসের বাংলা নাম হচ্ছে কেন্দ্রিকা। ঠিক আছে, কেন? কারণ একদম কোষের কেন্দ্রে থাকে না নিউক্লিয়াসটা, এই জন্য নিউক্লিয়াসের বাংলা নাম হচ্ছে কেন্দ্রিকা। ঠিক আছে, এই নিউক্লিয়াসটা ইংলিশ নাম। আচ্ছা, আর নিউক্লিয়াসের একটা গ্রিক নাম আছে, এটা চলো একটু লিখে দিই, এটা সারা জীবন কাজে লাগবে। সেটা হচ্ছে আমাদের ইংলিশ নাম, এটা হচ্ছে বাংলা নাম, বাংলাতেই লিখি বাংলা নাম, আর একটা হচ্ছে আমাদের গ্রিক নাম। এই জিনিসটা জানতে হবে। হ্যাঁ, সো ইংলিশ নামটা হচ্ছে আমাদের যেটা বললাম নিউক্লিয়াস, বাংলা নামটা হচ্ছে কেন্দ্রিকা, এবং গ্রিক নামটা সবাই মনে রাখবা ক্যারিওন। অনেক জায়গায় লাগবে ভাইয়া, পুরা অনেক জায়গায় লাগবে, এটা প্লিজ একটু শিখে নাও। নিউক্লিয়াসের গ্রিক নামটা হচ্ছে ক্যারিওন। এবং এই নিউক্লিয়াসের উপর ভিত্তি করে আমরা কোষকে দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে আদি কোষ, একটা হচ্ছে প্রকৃত কোষ। মানে কোষ যেরকম হওয়া উচিত সেটাকে আমরা প্রকৃত কোষ বলছি। এখন আদি কোষের দেখো খেয়াল করে নামগুলো কি কি। আদি কোষ বা প্রাককেন্দ্রিক, প্রাককেন্দ্রিক মানে কি? প্রাগৈতিহাসিক, এই কথাটা আমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়ছি না? এই প্রাক কথাটার অর্থ হচ্ছে বহু 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 বছর আগেকার জিনিস, সেটাকে আমরা প্রাককেন্দ্রিক বলি। তাহলে আদি কোষ বা প্রাককেন্দ্রিক। আরটা হচ্ছে প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক। সু মানে কি? সু মানে হচ্ছে ভালো জিনিস, গুড ফ্রেন্ড। সো সুকেন্দ্রিক মানে যখন আমরা বলতেছি সুকেন্দ্রিক, এর মানে হচ্ছে কেন্দ্রিকা, যেটার কথা হচ্ছে বলতেছিলাম নিউক্লিয়াসটা অনেক বেশি পারফেক্ট, একদম পারফেক্ট। আর এটার নিউক্লিয়াসটা পারফেক্ট না। আমরা যখন মাইটোসিস পড়ি তখন আমরা প্রো কথাটা পড়ি, এই প্রো মানে হচ্ছে আদি। এই প্রো মানে হচ্ছে ওই যে ব্রো তুমি তো প্রো না, ওই প্রো না। হ্যাঁ, এই প্রো মানে হচ্ছে আদি। আর ইউ, ইউ মানে হচ্ছে পারফেক্ট। এই কথাটাও তুমি সব জায়গায় পাবা, মানে এটা এত বেসিক, এটা তুমি পরবর্তীতে অনেক কিছুর সাথে এই জিনিসটা পাবা। যে কোনো কিছুর সাথে যখন দেখবা ইউ, তখন বুঝবা যে এটা পারফেক্ট, এটার কোনো খুঁত নাই। যে কোনো কথার সাথে প্রো, তার মানে হচ্ছে কি? সেটা আদি। এবং এখানে যদি ওয়ার্ডটাকে তুমি ভাঙো, প্রো মানে কি? প্রো মানে আদি। ক্যারিওটিক কথাটা আসছে নিউক্লিয়াস থেকে, ক্যারি ওন, তার মানে ক্যারি ওন মানে কি? নিউক্লিয়াস বা কেন্দ্রিকা। ট্রাস্ট মি, তুমি এইটাও একটা পার্থক্যের বিষয় বা বৈশিষ্ট্যের বিষয় হিসেবে লিখতে পারো। তুমি যখন স্টার্টিংটা করতেছো যে আদি কোষ কাকে বলে, প্রকৃত কোষ কাকে বলে, তোমার স্টার্টিংটা আসলে হওয়াই উচিত যে আদি কোষ, প্রাককেন্দ্রিক বা প্রোক্যারিওটিক। এই যে প্রোক্যারিওটিক, এটা ওয়ার্ড অরিজিনটা কি? এটা ওয়ার্ড অরিজিন হচ্ছে দুটো গ্রিক শব্দ, যেটা প্রো মানে হচ্ছে আদি এবং ক্যারিওটিক মানে হচ্ছে ক্যারিওন মানে হচ্ছে নিউক্লিয়াস, এবং ইউ মানে হচ্ছে প্রকৃত বা গুড, ইংলিশে হচ্ছে পারফেক্ট। এবং ক্যারিওটিক মানে হচ্ছে আবারও নিউক্লিয়াস। এটা কিন্তু একটা পার্থক্য। তাহলে আমি তোমাদেরকে একটু লিখে দিই, দেখো আমি তোমাদেরকে একটু লিখে দিই। সেটা হচ্ছে 1 নম্বর পার্থক্যের বিষয় যেটা থাকবে সেটা হচ্ছে ওয়ার্ড অরিজিন বলে। হ্যাঁ, ওয়ার্ড অরিজিন, এটা হচ্ছে আসলে 1 নম্বর পার্থক্যের বিষয়, যেখানে তুমি প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিককে ভাঙবা। এবং আমরা যেটা করি, আমরা পরীক্ষায় আদিকোষ বলতে কি বুঝো, এই আদিকোষই লিখে শেষ করে ফেলায় দাঁড়ি না। আদিকোষ বলতে কি বুঝো? আদিকোষের সাথে সবগুলো লেখা থাকতে হবে। সবগুলো লেখা কি? যে আদিকোষ, আমাদের প্রাককেন্দ্রিক, তারপরে প্রোক্যারিওটিক, সবগুলো কথা থাকতে হবে। তুমি শিখে গেছো না? এটা পরীক্ষার হলে যদি তুমি না লেখো তাহলে তোমার নলেজটা কি হয়ে গেল? ওয়েন্ট ইন ভেইন হলো, মানে তোমার নলেজটা ইউজ হইল না, হুদাই তুমি কষ্ট করে পড়ছো। হ্যাঁ, আচ্ছা, সো এরপরে আমাদের দ্বিতীয় যে জায়গাটা সেটাতে চলে আসি, যে এখন আমরা বৈশিষ্ট্যগুলো শিখব।
আমি একদম সহজে তোমাদের বৈশিষ্ট্যগুলো শিখাই দিব। এই যে বইয়ের যে এই অংশটা আছে, এই অংশটা খবরদার কেউ ওভাবে কোনো জায়গায় প্যারা করে লিখবা না। সেটা বলতে কি বুঝো আসুক, বৈশিষ্ট্য আসুক, পার্থক্য আসুক, আমরা অ্যাট এ টাইম দুটো পার্থক্য করে শিখে ফেলবো। আমরা সারা জীবন সব কিছু মনে রাখতে পারবো এবং এটাই নোট হিসাবে আমরা রেখে দিব। সো এইটা জানার জন্য তোমাকে যেটা করতে হবে, তোমাকে একটা নিউক্লিয়াসকে ভালোভাবে অবজার্ভ করতে হবে। তো তুমি যখন একটা নিউক্লিয়াসকে ভালোভাবে অবজার্ভ করছো, তখন তুমি দেখতেছো যে একটা পারফেক্ট নিউক্লিয়াসের আসলে কি কি থাকে, এটা তোমাকে আগে জানতে হবে। একটা পারফেক্ট নিউক্লিয়াসের নিউক্লিয়ার ঝিল্লি থাকে। নিউক্লিয়ার ঝিল্লি বা নিউক্লিয়ার পর্দা, এই যে দেখো বাহিরের যে লেয়ারটা, সেটা হচ্ছে আমাদের নিউক্লিয়ার মেমব্রেন বলতেছে, বা নিউক্লিয়ার ঝিল্লি। নিউক্লিয়ার মেমব্রেন কথাটা আসলে হচ্ছে তোমার ইংলিশ কথা। সো নিউক্লিয়ার ঝিল্লি, নিউক্লিয়ার পর্দা, এগুলো থাকে। এবং সেন্টারে একটা নিউক্লিওলাস থাকে। এই নিউক্লিওলাসের আবার হচ্ছে একটা বাংলা নাম আছে, সেটা হচ্ছে কেন্দ্রিকাণু। ক্লাসের একদম শুরুতে আমি শিখাইছি কিন্তু যে অঙ্গাণু মানে অঙ্গেরও ছোট জিনিস, কেন্দ্রিকাণু মানে কেন্দ্রেরও ছোট জিনিস, কেন্দ্রিকাণু। কেন্দ্রিকারও ছোট জিনিস, সেটা হচ্ছে কেন্দ্রিকার ভেতরে থাকে নিউক্লিওলাস বা কেন্দ্রিকাণু। এরপরে আসে হচ্ছে নিউক্লিওপ্লাজম। ভেতরে যেরকম সাইটোপ্লাজম থাকে কোষের ভেতরে, এরকম হচ্ছে নিউক্লিওপ্লাজম। এবং লাস্ট হচ্ছে আমাদের নিউক্লিয়ার রেটিকুলাম, যেটাকে আমরা ক্রোমাটিনও বলতে পারি। এটা সম্পর্কে ডিটেলস আমরা পরে জানবো। ক্রোমাটিন, ক্রোমোজোম, আমি জানি অনেক প্রশ্ন থাকে, এগুলো আমরা নিউক্লিয়াস পড়ার সময় ইনশাল্লাহ শিখে ফেলবো। সো নিউক্লিয়ার রেটিকুলাম আপাতত জানো, এই যে সুতার মতো যে প্যাঁচানো জিনিসগুলা, এগুলো হচ্ছে আমাদের নিউক্লিয়ার রেটিকুলাম বা হচ্ছে ক্রোমাটিন। হ্যাঁ, এটা ক্রোমাটিন বললেও ভুল কিছু হবে না। তো আমি খেয়াল করতেছি একটা পারফেক্ট নিউক্লিয়াসের নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস থাকে। সো সেকেন্ড অপশনটা যেটা হবে, প্রথমে আসে হচ্ছে নিউক্লিয়াস। একটা নিউক্লিয়াস হচ্ছে সুগঠিত, আরেকটা নিউক্লিয়াস হচ্ছে সুগঠিত না। তুমি তো অলরেডি জেনে গেছো কোনটা সুগঠিত না। আদি কোষেরটা সুগঠিত না, প্রকৃত কোষেরটা সুগঠিত। ঠিক আছে? সো আমি এখানে লিখতে পারি, আমি জাস্ট একদম কি পয়েন্ট লিখবো, তোমরাও কি পয়েন্ট লিখে অবশ্যই নোট করবা এবং পরীক্ষার হলে লেখার সময় একটু বাড়িয়ে লিখলেই হবে। সুগঠিত, সুগঠিত নয়। তো এটা বলতে আসলে কি? এটা বলতে আসলে এটা যে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস একটাতে কি হবে? অবভিয়াসলি অনুপস্থিত হবে, একটাতে উপস্থিত হবে। এই একটাটা কি? এই একটাটা তো আদি কোষ। আর এই একটাটা কি? এই একটাটা হচ্ছে প্রকৃত কোষ। ঠিক আছে? মাঝখানে একটা দাগ আছে মনে করো। আচ্ছা, 4 নম্বরে, যখন নিউক্লিয়ার মেমব্রেনটা থাকবে না, ভেতরের যে নিউক্লিয়ার রেটিকুলাম, যেটাকে আমরা বলছি নিউক্লিয় বস্তু, কারণ নিউক্লিয়াসের ভেতরে থাকা জিনিস, বস্তার ভেতরে থাকা জিনিসের নাম কি? বস্তার বস্তু। সো নিউক্লিয়াসের ভেতরে থাকা জিনিসের নাম হচ্ছে নিউক্লিয়াসের বস্তু। সো নিউক্লিয় বস্তু, নিউক্লিয় বস্তু কি হবে বলো তো? নিউক্লিয় বস্তু একটাতে সাইটোপ্লাজমে ছড়ানো থাকবে না, সাইটোপ্লাজমে ছড়ানো। আরটাতে কি হবে? নিউক্লিয়ার মেমব্রেনের ভেতরে। এটাই তো হওয়া উচিত, রাইট? সো এই ঘটনাটাই হয়। তুমি যদি বইতেও দেখো একই কথা লেখা আছে, আমি তোমাকে একটু তাও ছবি এঁকে বুঝাই দিচ্ছি জিনিসটা। যখন একটা নিউক্লিয়াস আছে, তখন ভেতরের জিনিস কিন্তু সুন্দর করে এইটার মধ্যে আবদ্ধ, কিন্তু যখন একটাতে নিউক্লিয়াস নাই, তখন কিন্তু জিনিসটা এভাবে ছড়াই ছিড়াই যাবে। দেখো নিউক্লিয়ার পর্দাটা নাই, তাহলে কি সাইটোপ্লাজমে ছড়াই ছিটাই যাবে। এটা তো সাইটোপ্লাজম, এই জিনিসটা সাইটোপ্লাজম। ঠিক আছে না? এই ঘটনাটাই হচ্ছে। তুমি একটা জিনিস খেয়াল করবা, তুমি কখনোই কোনো বৈশিষ্ট্য মনে রাখতে পারবা না যদি না তুমি একটা লেস থেকে আরেকটা
ড্রাইভ করো। তুমি দেখো খেয়াল করে, প্রথমে তুমি শব্দটাতে গেছো, শব্দতে গিয়ে তুমি একটা জিনিস বারবার দেখছো, ক্যারি অন ক্যারি অন ক্যারি অন, নিউক্লিয়াস, তাহলে অবশ্যই পরের পয়েন্টটার নাম নিউক্লিয়াস হবে। নিউক্লিয়াস হইলে নিউক্লিয়াসের উপাদানের মানে গঠনে কি কি ছিল, নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস। নিউক্লিয়ার মেমব্রেন না থাকলে কি হয়, নিউক্লিয় বস্তুর কি হয়। এবার এতক্ষণ ধরে নিউক্লিয়াস নিউক্লিয়াস করলে মানুষজন বিরক্ত বোধ করবে না? এই কি এত নিউক্লিয়াস নিউক্লিয়াস করে, দেখ অন্য অঙ্গাণুরা কি, ওদের কোনো ভূমিকা নাই? তাহলে পরের পয়েন্টের নাম সেটাই হবে অন্যান্য কোষীয় অঙ্গাণু। অন্যান্য কোষীয় অঙ্গাণু। সো অন্যান্য কোষীয় অঙ্গাণুর ঘটনাটা কি, যে শুধু এখানে কে থাকে, শুধু এখানে রাইবোজোম থাকে। রাইবোজোম, অনেকের প্রশ্ন থাকে আপু রাইবোজোম রাইবোসোম কি এক? হ্যাঁ এক, এই বাঙালির অভ্যাস লিখছে জোম সোম এমনি। আচ্ছা, সো রাইবোজোম, এই যে রাইবোজোম ব্যতীত আর কিছু থাকবে না, রাইবোজোম ব্যতীত অন্যান্য কোষীয় অঙ্গাণু নাই। অন্যান্য কোষীয় অঙ্গাণু নাই, অনুপস্থিত, আমি ক্রস লিখে দিলাম সহজে। আর এটাতে রাইবোজোম সহ অন্যান্য কোষীয় অঙ্গাণু থাকে। ক্লিয়ার? ফাইন। আমরা যদি এখন একটু বই খেয়াল করি, আমরা দেখব যে বইতে কি আমরা সেই কথাগুলোই ছিল যে কথাগুলো এতক্ষণ আমরা লিখতেছিলাম। একটু খেয়াল করি, সুগঠিত নিউক্লিয়াস থাকে না, এটা কি নিউক্লিয়াসের মধ্যেকার পয়েন্ট। আদি নিউক্লিয়াস বলা হয় গেল। পর্দা দিয়ে আবৃত থাকে না, তার মানে কি নিউক্লিয়ার মেমব্রেন নাই, আমি লিখাইছি। নিউক্লিওলাসও কিন্তু নাই, তাই নিউক্লিয় বস্তু সাইটোপ্লাজমে ছড়ানো থাকে, এটাও লেখাইছি। মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড এগুলো হাবিজাবি থাকে না, তবে রাইবোজোম থাকে। তাহলে আমি ওইটাই তো লেখাইলাম তোমারে, যে রাইবোজোম ছাড়া অন্য কেউ থাকে না। রাইবোজোমটা দুইটা জায়গায় থাকবে, ঠিক আছে? কেন থাকবে এটা রাইবোজোম পড়ার সময় আমরা বলবো, যে রাইবোজোম এমন একটা কাজ করে যেটার জন্য আসলে রাইবোজোম সবার লাগে। রাইবোজোম ছাড়া সবাই অচল, যে কোনো জীব রাইবোজোম ছাড়া অচল, এই জন্য রাইবোজোমকে লাগে। আচ্ছা, আর ক্রোমোজোমে কেবল ডিএনএ থাকে। তাহলে আমাদের একটা পয়েন্ট আমরা এখানে এই স্লাইডটাতে এটা শেষ করি, আমরা 6 নম্বরে লিখে দেই, সেটা হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোমের গঠন দেখো, ক্রোমোজোমে ডিএনএ থাকতেই হবে, কারণ ডিএনএ না থাকলে আসলে জীব কি করবে এটাও বুঝতেই পারবে না। সো ডিএনএ কে থাকতেই হবে। বাট যখন আমরা প্রকৃত কোষের কাছে আসব, আমরা দেখো খেয়াল করে, যখন প্রকৃত কোষের কাছে আসব তখন দেখবা ক্রোমোজোমে ডিএনএ, প্রোটিন, হিস্টোন, অন্যান্য উপাদান থাকে। ক্রোমোজোম মূলত দুটো মানে অনেক কিছু নিয়ে গঠিত হয়, বাট ক্রোমোজোমের মেন উপাদান আসলে ডিএনএ এবং হচ্ছে প্রোটিন। আপু হিস্টোন কি, এই কথাটা খুবই বেশি আসে। হিস্টোন হচ্ছে এক রকমের প্রোটিন, অনেক রকমের প্রোটিন থাকে, অনেক রকমের প্রোটিনের নাম থাকে। সো এরকমই একটা প্রোটিনের নাম হচ্ছে হিস্টোন। সো আসলে বলা হয় যে প্রকৃত কোষ হিস্টোন প্রোটিন দিয়ে তৈরি। অর্থাৎ আমরা আদি কোষের ক্ষেত্রে লিখব যে ক্রোমোজোমে গঠনে শুধুমাত্র ডিএনএ থাকে, আর প্রকৃত কোষের গঠনে লিখব ডিএনএ এবং হিস্টোন প্রোটিন থাকে। ক্লিয়ার? ওকে, শেষ। কি বাদ পড়ছে? যেই জিনিসটা বাদ পড়ছে সেটা হচ্ছে এই যে আমাদের উদাহরণ বাদ পড়ছে, এই জিনিসটা শুধুমাত্র আমাদের বাদ পড়ছে। সো এই যে আমাদের উদাহরণ যে বাদ পড়ছে, দেখো 7 নম্বরে উদাহরণ যে বাদ পড়ছে, এটা আমরা লাস্টে লিখে দিব। এটা আমি তোমাকে পার্থক্য করে লেখা শিখাইলাম না? সেম জিনিস তুমি বৈশিষ্ট্য করে লিখবা। তুমি জাস্ট এই সাইডটা লিখবা, লিখে এই সাইডের অপোজিটে তুমি হচ্ছে বৈশিষ্ট্যটা লিখে ফেলবা। আমি কি বুঝাতে পারছি? তাহলে এইভাবে কিন্তু তোমার পুরোটা আদিকোষ এবং প্রকৃত কোষ কভার হয়ে যাচ্ছে। একটা জিনিস আমি একটু স্পেশালি মেনশন করতে চাই, তোমাদের মধ্যে খুবই একটা ভুল ধারণা থাকে, সেটা আমি একটু ভেঙে দিতে চাই। সেটা হচ্ছে আদিকোষ, তুমি কিন্তু আরো অনেক পার্থক্য পারো, কিন্তু কি জানো, তুমি পরীক্ষার হল পর্যন্ত এটা লিখে আসতে পারো না। যেমন দেখো আদিকোষ এবং হচ্ছে প্রকৃত কোষ, কোশ্চিন আসছে, হ্যাঁ তুমি জানো না যে আদিকোষী কারা? মনেরা রাজ্য হচ্ছে আদিকোষ, এটা তুমি অলরেডি প্রথম অধ্যায় থেকে জেনে আসছো। এবং প্রকৃত কোষের মধ্যে প্রোটিস্টা, ফাঞ্জাই, প্লান্টি, অ্যানিমিলিয়া এগুলো পড়ে।
এটাও একটা পার্থক্য যে কোন কোন রাজ্য আদিকোষ এবং কোন কোন রাজ্য প্রকৃত কোষের মধ্যে পড়ে। সো আমরা যেটা দেখলাম যে আদিকোষের সংজ্ঞাতে ছিল ব্যাকটেরিয়া এবং নীলাভ সবুজ শৈবাল, যেটা কিন্তু আসলে শৈবাল না, কারণ ওইটার আবার আরেকটা নাম আছে সায়ানোব্যাকটেরিয়া। এগুলো নিয়ে ইনশাল্লাহ পরে কোনো একটা ক্লাসে কথা হবে। সো এই যে সায়ানোব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল যে কথাটা আমরা বলছি, এটা আসলে একটা ব্যাকটেরিয়া, এটা আসলে শৈবাল না। প্রোটিস্টার মধ্যে সকল শৈবাল পড়ে, ঠিক আছে? যেই শৈবাল, ওই শৈবালটা হচ্ছে একটু ব্যতিক্রম টাইপের শৈবাল, যেটা হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া, যেটা আদিকোষের মধ্যে পড়ছে। তো এই যে আমাদের আদিকোষীরা আসলে মূলত এককোষী, ওদের দেহে একটাই কোষ থাকে। এক কোষের ইংলিশটা শিখে নিই, পরবর্তীতেও কাজে লাগবে। ইউনিসেলুলার, ইউনিসেলুলার কাজে লাগবে, সব জায়গায় কাজে লাগবে, কোষ বিভাজনের চ্যাপ্টারে কাজে লাগবে। তাহলে যখন আমরা আদিকোষীকে এককোষী বলছি বা ইউনিসেলুলার বলছি, আমাদের মনের মধ্যে একটা জিনিস ক্রিয়েট হয়ে যায় যে তাহলে নিশ্চয়ই বহুকোষীরাই হচ্ছে প্রকৃতকোষী, বা প্রকৃতকোষী যারা আছে সবাই বহুকোষী। তো বহুকোষীর ইংলিশটা হচ্ছে মাল্টি সেলুলার। আচ্ছা, হ্যাঁ, আদিকোষীরা এককোষী, প্রকৃতকোষীরা বহুকোষী, ঠিক, বাট প্রকৃতকোষীরা অ্যাট দ্য সেম টাইম এককোষীও বটে। অর্থাৎ প্রকৃতকোষীরা এককোষী এবং বহুকোষী উভয়ই। তুমি এইটাও পার্থক্যের মধ্যে লিখতে পারো, এটা এক্সেস, তোমাকে লিখতেই হবে তা না। আমি যেই 7টা লিখে দিচ্ছি বুঝছই তো যে তোমার গ মার্কের প্রশ্নতেও যদি আসে, সেখানে তো আমরা মূলত এটা ক্ষয়ের জন্য প্রিপারেশন নিচ্ছি, যেহেতু এত বড় আসলে কোশ্চিন আসবে না এই অংশ থেকে। তারপরও গতেও যদি আসে, 7টা লিখে দিয়েছি, আরও রাজ্য লিখলে 8, এটা লিখলে 9, অনেকগুলো পয়েন্ট হয়ে যায়। আচ্ছা, সো এই যে প্রকৃতকোষী আমার হচ্ছে এককোষী এবং এটা হচ্ছে আমার বহুকোষী, দুটোই হবে। যেহেতু প্রকৃতকোষীরা বহুকোষী, দ্যাট মিনস প্রকৃতকোষীদের দেহে অনেকগুলো কোষ থাকে। তার মানে ঘটনাটা আসলে এইটা যে প্রকৃতকোষীরা যে অনেকগুলো কোষ থাকে, সেই কোষগুলো বিভিন্ন রকমের কাজ করে। তাই প্রকৃতকোষীর ওরা কাজের উপর ভিত্তি করে, কাজের ভিত্তিতে ওরা হচ্ছে 2 প্রকার, দেহকোষ এবং জননকোষ। ওরা কাজের উপর ভিত্তি করে 2 প্রকার। সো দেহকোষের ইংলিশটা আমরা একটু শিখে ফেলবো। একটু দেখি, দেহকোষের ইংলিশটা হচ্ছে আমাদের সোমাটিক সেল এবং জননকোষের ইংলিশটা হচ্ছে গ্যামেটিক সেল। আপু গ্যামেট কি, গ্যামেট কি, গ্যামেট কি, এই প্রশ্নটা আমার ক্লাসে পাওয়া সবচেয়ে বেশি কোশ্চেন। আমি পড়াইতে গেলে খালি গ্যামেট কি কোশ্চেনটা আসে। একটা জিনিস বুঝো, জননকোষের ইংলিশ নামটা হচ্ছে গ্যামেট। তুমি চাইলে এটাকে গ্যামেটিক সেলও বলতে পারো, রিপ্রোডাক্টিভ সেলও বলতে পারো। সো জননকোষের অনেকগুলো ইংলিশ নাম আছে, রিপ্রোডাক্টিভ সেল, গ্যামেটিক সেল, গ্যামেট, এগুলো সব জননকোষের ইংলিশ নাম। সো দেহকোষ যারা, অবভিয়াসলি ওদের কাজ কি? দেহ গঠন করা। আর জননকোষ যারা, ওদের অবভিয়াসলি কাজ কি? জনন কাজে হেল্প করা। আচ্ছা, এখন এই অংশটা যদি আমরা পড়ি তাহলে আমরা দেখব এখানে লিখছে যে দেহ গঠনে অংশ নেয়, তারপরে হচ্ছে দেহের বৃদ্ধি ঘটে, অঙ্গতন্ত্র গঠনে অংশ নেয়, এটাতে হচ্ছে জননকোষ উৎপন্ন করে এবং হচ্ছে পুং এবং স্ত্রী জননকোষ মিলিত হয়ে আমাদের হচ্ছে জাইগোট তৈরি করে। এই ঘটনাগুলো আসলে আমি মোটামুটি জানি। এখানে যেটা জানো না সেটা আমি একটু ধরাই দেই, সেটা হচ্ছে দেহকোষ এবং জননকোষের মাঝখানে যে দেহকোষ আসলে কোন পদ্ধতিতে বিভাজিত হয় এবং জননকোষ আসলে কোন পদ্ধতিতে বিভাজিত হয়, ঠিক আছে? এই ঘটনাটা তোমরা জানো না। তো তোমরা যদি একটু খেয়াল করো, দেহকোষ, দেহকোষে কি হয়, কোন কোষ বিভাজনটা হয়? দেহকোষে আসলে মাইটোসিস হয়, সব সময়ই মাইটোসিস হয় বলা যায় না, বাট মাইটোসিসই হয় এবং এর ফলে যে জিনিসটা তৈরি হয় সেটা হচ্ছে দেহকোষ। কিন্তু যখন আমি আসতেছি জননকোষের কাছে, জননকোষে আসলে কোন বিভাজনটা হয়? এখানে এমসিকিউ আসতে পারে এবং এই জিনিসটা তোমরা কি করো, গণহারে ভুল করো। সো জননকোষে যেই বিভাজনটা ঘটে সেটা আসলে মাইটোসিস। হ্যাঁ, বইয়ে কোথাও লেখা নাই যে জননকোষে মিওসিস ঘটে।
বইয়ে এটা লেখা আছে মিওসিস হলে জনন কোষ উৎপন্ন হয়। সো আমি যদি চাই যে আমি এখানে মিওসিস লিখব, যে আমি এখানে জোর করছি, অনেক আমার জোর, আমি জোর করে এখানে মিওসিস লিখছি, তাহলে যেটা হবে এখানে আমাকে লিখতে হবে জনন, এটা ছোট্ট করে আছে, অন্যটা কালি দিয়ে বুঝাই দিই, একটা ছোট্ট করে লিখতে হবে জনন মাতৃকোষ। এবং এই জনন মাতৃকোষে যখন মিওসিস হবে তখন যে জিনিসটা তৈরি করবে তখন সেটা হচ্ছে জনন কোষ। তাহলে ব্যাপারটা এরকম, জনন মাতৃকোষে মিওসিস হলে জনন কোষ তৈরি হয়, মিওসিসের মাধ্যমে জনন কোষ উৎপন্ন হয়, কিন্তু জনন কোষে জীবনেও মিওসিস হয় না। এটার একদম ক্লিয়ার কনসেপ্ট আমরা শিখবো হচ্ছে কোষ বিভাজন তৃতীয় অধ্যায়ে। এই অধ্যায়ের জন্য এতটুকু ইনফরমেশন এনাফ। এবং দেহকোষ এবং জননকোষের মধ্যে পার্থক্য বা বৈশিষ্ট্য এগুলো আসলে পরীক্ষায় আসেই না কখনো, যদি এসেও যায় আমি কিছু পয়েন্টার লিখে দিচ্ছি, এই পয়েন্টগুলো উল্লেখ করলে হয়ে যাবে। একটা হচ্ছে কাজ কি, দেহকোষের কাজ কি, জননকোষের কাজ কি। দ্বিতীয়ত হচ্ছে কোষ বিভাজন পদ্ধতি, অর্থাৎ দেহকোষে কোন ধরনের বিভাজন হয় এবং জননকোষে কোন ধরনের বিভাজন হয়, এটা একটা। আচ্ছা, এবং 3 নম্বরে হচ্ছে আমাদের যদি বইটা খেয়াল করো, বইয়ে ওই রকম স্পেসিফিক্যালি কোনো জিনিস লেখা নাই যেটা তুমি পয়েন্ট আকারে উল্লেখ করতে পারবা তুমি, কারণ এগুলো হচ্ছে কাজের মধ্যে চলে আসছে। সো তুমি এটা লিখতে পারো কোথায় পাওয়া যায়, কোথায় পাওয়া যায়, মানে দেহকোষগুলো আসলে কোথায় পাওয়া যায়, ঠিক আছে? এর বেশি কিছু তোমার দরকার নেই, ফাইন। এবং অবশ্যই দেহকোষ মানে সোমাটিক সেল এবং জননকোষ মানে গ্যামেটিক সেল, এটা তুমি উল্লেখ করবাই। আচ্ছা, এখান থেকে জাইগোট কাকে বলে এইটা আসতে পারে, যদি আসলে মার্ক, মানে এই অধ্যায়টা জাইগোট কাকে বলে অধ্যায় না, তৃতীয় অধ্যায়টা আসলে জাইগোট কাকে বলে অধ্যায়। তারপরেও যদি চলে আসে আমি একদম বলে দিচ্ছি, সহজ করে লিখবা। যৌন জননের সময় পুং এবং স্ত্রী জননকোষ মিলিত হয়ে যে কোষ তৈরি করে তাকে জাইগোট বলে। আবারও বলছি, যৌন জননের সময় পুং এবং স্ত্রী জননকোষ মিলিত হয়ে যে কোষ তৈরি করে তাকে জাইগোট বলে। সো কোষকে যেরকম অনেক কিছুর উপর ভিত্তি করে ভাগ করা যায়, এরকম হচ্ছে কোষের লাস্ট যে ভিত্তিটা বা লাস্ট যেটা, সেটা হচ্ছে আসলে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ। এটা একটা আলাদা একটা প্রকারভেদ, জীবের উপরে ভিত্তি করে ভাগ করা হয়েছে। এবং আমরা যদি দেখি, আমি যেরকম স্লাইডেও রাখছিলাম যে এই দুটো ছবি, আমরা কি করে এই দুটো ছবির প্রতি অনেক বেশি ফোকাস হই, এই দুটো ছবি বারবার আঁকি, বারবার শিখি, কিন্তু আসলে দিন শেষে এইটা গতানুগতিক ধারার বাহিরে কোশ্চিন না গেলে কখনোই সৃজনশীল প্রশ্নে বলবে না যে একটা আদর্শ উদ্ভিদ কোষ বা একটা আদর্শ প্রাণী কোষের ছবি আঁকো। কিন্তু যেটা হয়, এই উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের ছবি থেকে আসলে অনেক কিছু জানার আছে। বলা যায় না, কখনো খ মার্কে চলে আসতে পারে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের পার্থক্য লিখো। তো তুমি যদি একটু খেয়াল করো এখান থেকে আমরা কি কি পার্থক্য লিখতে পারি, এটা যদি আমি একটু খেয়াল করি, তাহলে আমি শুরুতেই দেখব যে কোষ প্রাচীর, মেনলি এদের পার্থক্যটা আসলে তো কোষীয় অঙ্গাণুভিত্তিক হবে। সো আমাদের প্রথম যে পার্থক্যটা আমি এখানেই লিখতেছি মাঝখানে, কোষ প্রাচীর। উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকবে আর প্রাণী কোষে কোষ প্রাচীর থাকবে না। তাহলে সর্ববাহিরের স্তর কি? আমি এখান থেকে আরেকটা পয়েন্ট ডিরাইভ করলাম, সর্ববাহিরের স্তর কার ক্ষেত্রে? উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ প্রাচীর, প্রাণী কোষের ক্ষেত্রে সর্ববাহিরের স্তর হচ্ছে কোষ ঝিল্লি। এরপরে তুমি লিখতে পারো নিউক্লিয়াসের অবস্থান, নিউক্লিয়াসের অবস্থান, ঠিক আছে, ফাইন। নিউক্লিয়াসের অবস্থানটা কেমন? তুমি দেখো উদ্ভিদের তো আসলে পেট নাই, প্রাণীদের যেরকম পেট থাকে সেখানে অনেক খাবার টাবার ওরা জমা করে পেট ফুলায় রাখে। সো উদ্ভিদের এই গহ্বরটা, কোষ গহ্বরটা আসলে ওর খাবার রাখার জায়গা। তো যেহেতু ওটা একদম মাঝে আছে সেই কারণে নিউক্লিয়াসটা এক সাইডে সরে গেছে। আর এটাতে যেহেতু নিউক্লিয়াসটাই মাঝে আছে, মানে যেহেতু কোষ গহ্বর নাই, সো নিউক্লিয়াসটাই মাঝে আছে। সো তুমি এভাবেই লিখবা যে এখানে কোষ গহ্বর থাকার কারণে নিউক্লিয়াসটা একটু সরে গেছে আর ওখানে নিউক্লিয়াসটাই মাঝে আছে, যেহেতু কোষ গহ্বর নাই। তাহলে এই যে নিউক্লিয়াসের অবস্থান এবং কোষ গহ্বর, এটা কিন্তু পাশাপাশি পয়েন্ট আসলে।
কোষ গহ্বর এখানে হচ্ছে আমার আছে, এখানে হচ্ছে আমার নাই। এছাড়াও কিছু কিছু অঙ্গাণু প্লাস্টিড এবং হচ্ছে আরেকটা আছে হচ্ছে সেন্ট্রোজোম বা সেন্ট্রোজোম। আমি একটু বলে নেই, এখানে যা যা লিখছি কোষ প্রাচীর, প্লাস্টিড, কোষ গহ্বর সবগুলোই আসলে উদ্ভিদের আছে, প্রাণীর নাই। একমাত্র সেন্ট্রোজোমই প্রাণীর আছে কিন্তু উদ্ভিদের নাই। একমাত্র সেন্ট্রোজোমই সেটা যেটা প্রাণীর আছে কিন্তু উদ্ভিদের নাই। সো তুমি এই পয়েন্টগুলোর নাম লিখে জাস্ট ক্রস অ্যান্ড টিক সাইন দিয়ে রাখলেই আপাতত হবে, কারণ এইটুকু দেখে গেলে পরীক্ষা হলে তুমি এনাফ এগুলো নিয়ে অনেক কথাবার্তা লিখে দিতে পারবা। উদ্ভিদ কোষের কাজ কি, প্রাণী কোষের কাজ কি, কয়েকটা যদি আমি লিখেই দিই, যে যদি কাজ এভাবে পয়েন্ট করে লিখে রাখো তাহলেই তো হয়ে গেল। এখানে একটু বলি, আসলে যদি তুমি লেখো যে কোষ গহ্বরটা ওর আছে এবং ওর নাই, এটা আসলে একটু ভুল কথা। তুমি খেয়াল করো এখানে কিন্তু একটা কোষ গহ্বরের ছবি আছে। সো তোমাকে বলতে হবে উদ্ভিদ কোষে কোষ গহ্বরটা অনেক বড় এবং মাঝখানে থাকে, এবং প্রাণী কোষে কোষ গহ্বরটা নাই বললেই চলে, থাকলেও অনেক ক্ষুদ্র ক্ষুদ্র থাকে। সো আমরা বইয়ের কতটুকু অংশ পড়েছি এটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আমরা বইয়ের এই অংশ পর্যন্ত পড়ে ফেলেছি। খেয়াল করো, প্রাণী কোষের প্রধান অঙ্গাণুসমূহ এখানে পড়ে ফেলেছি। আমরা নেক্সট পড়া যেটা শুরু করব সেটা হচ্ছে কোষ প্রাচীর থেকে। সো আশা করি যে এই চ্যাপ্টারটা আমি তোমাদেরকে যেভাবে পড়ালাম, সেভাবে যদি তোমরা একটু ধৈর্য ধরে পড়াশোনাটা করো, ক্লাসের পরে ইনশাল্লাহ ক্লাসেই শেষ হয়ে যাবে। আর ক্লাসের সাথে সাথে যে নোটটা করে দিলাম, আমি কিন্তু স্লো গেছি যেন তোমরা ক্লাসে বসেই নোটটা করে ফেলতে পারো, পরে ভিডিও পজ করে তোমাদের নোটটা করা না লাগে। সো নোটটা যদি তোমরা করে ফেলো তাহলে ইনশাল্লাহ এই নোটটাই বইয়ের বিকল্প হিসেবে ভূমিকা পালন করবে, এবং এটা যেরকম লেখার কৌশল হয়ে যাবে একই সাথে মনে রাখার কৌশল হয়ে যাবে। কারণ মনে রাখার কৌশলটা কিন্তু আমি ওভাবেই লিখে দিয়েছি যে পরপর পড়লে একটার সাথে আরেকটা লিঙ্ক করে পড়লে তোমার হচ্ছে জিনিসটা খুব ভালো মনে থাকবে। তো দেখা হচ্ছে এর পরের পর্বে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।